যাও গোসল করে নাও। কেন? আমাদের মাঝে তো কিছু হয়নি। আমাদের আজকের গল্পটি অনেক অনেক রোমান্টিক ও ইসলামিক একটি গল্প হতে চলেছে। আশা করছি গল্পটি আপনার মন ছুঁয়ে যাবে। তো ভিডিওটি না টেনে পুরো গল্পটি মন দিয়ে শুনুন। তো চলুন শুরু করা যাক। সদ্য বিয়ে করা স্ত্রী যখন বাসর ঘর থেকে স্বামীকে ডেকে নামাজের জন্য তুলে, সেটা চারটেখানি কথা নয়। বর্তমানে এমন মেয়ে নেই বললেই চলে। তানভীরকে ঘুম থেকে ডেকে তোলায় সে একটু রাগান্বিত হলেও তা তিশার কাছে প্রকাশ করল না। তিশা আর তানভীরের কালই বিয়ে হয়েছে, আজ বাসরাত। সারাদিন এত ধকল গেছে দুজনের ওপর, বলার বাইরে। চলুন একটু অতীত ঘুরে আসি। তানভীর একজন পুলিশ অফিসার, নতুন মামলার তদন্তে এসেছে এই থানায়। তেমন কেউ তানভীরকে চেনে না, আর তানভীর যে পুলিশ অফিসার তা এই থানারও কেউ জানে না। বলতে গেলে সবার অগোচরে এসেছে। একেই হয়তো সিক্রেট বলে। বেশ কয়েকদিন এই থানা পরিদর্শন করলো, মাঝে মধ্যে এসে থানার লোকদের সাথে কথা বলতো, সবার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলল। থানার কেউ জিজ্ঞাসা করলে তানভীর কী করে, তখন তানভীর বিজনেস করে বলে চালিয়ে দেয়। থানার সবার সাথে চা কফি খেয়ে ভালো সম্পর্ক গড়ে তুলে মামলার তদন্ত করছে সবার অগোচরে। তানভীর এভাবে আরও কিছু মামলার তদন্ত করেছে এবং সবগুলোতে সাকসেসও হয়েছে। মামলার তদন্ত করতে একটা পুরনো গোডাউনে চলে যায় তানভীর। তার সাথে আর কেউ নেই, সবসময়ই সে একা কাজ করতে ভালো মনে করে। গোডাউনে বিভিন্ন জিনিস পর্যবেক্ষণ করতে লাগলো। হঠাৎ একটা মেয়েকে দেখে তার চোখ দাঁড়িয়ে গেল। কালো বোরকায় আবদ্ধ একটি মেয়ে, চোখ দুটো ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। চোখ দুটো খুব মায়াবী, দেখেই বোঝা যাচ্ছে মেয়েটি পর্দা করে। চোখের দিকে তাকিয়ে যতটুকু বুঝলো মেয়েটি খুব সুন্দর। বেশ কিছুক্ষণ তানভীর মেয়েটার যাওয়ার দিকে তাকিয়েছিল। কারো গলার আওয়াজ পেয়ে তানভীর কল্পনা থেকে বেরিয়ে বাস্তবে এলো। পেছনে করিম চাচা দাঁড়িয়ে আছে। কি বাবা, এভাবে কি দেখতেছো? না চাচা, এমনি দেখতেছি। ওই মেয়েটা খুব সুন্দর। ওর ডাকনাম তিশা, পুরো নাম জানি না, তবে এইটুকু জানি মেয়েটা খুব ভালো। ওর বাবা শাহিদ সাহেব। শাহিদ সাহেব কথাটা শুনে তানভীর একটু নড়ে উঠল, কারণ এই নামটা তার খুব চেনা। তাই তানভীর করিম চাচাকে বলল, তা চাচা কোন শাহিদ সাহেব, যিনি বিজনেস করেন তিনি নাকি? হ্যাঁ, ওই শাহিদ সাহেব। মেয়েটি যেমন ভালো, ওর বাবাও তেমন ভালো। হ্যাঁ চাচা, বাবা মা ভালো শিক্ষা দিতে পারলেই তো এমন পর্দাশীল মেয়ে হবে, আর দিতে না পারলে তো এমন মেয়ে হয়ে উঠবে না। হ্যাঁ বাবা, মেয়েটার বাবা মা খুব ভালো, কিন্তু মেয়েটার মা বছরখানেক আগে মারা গেছেন। কি, সাফিনা আন্টি মারা গেছেন? হ্যাঁ, কিন্তু তুমি ওনার নাম জানো কি করে? না চাচা, কোথাও হয়তো শুনেছিলাম। তানভীর কথা ঘোরানোর জন্য বলল, তা চাচা কই যাচ্ছেন আপনি? হঠাৎ এখানে থেমে গেলেন যে? যাচ্ছিলাম বাজারে, তোমাকে দেখে থেমে গেলাম। ওহ, তাহলে ভালোই করেছেন চাচা, মেয়েটার বাবা মা সম্বন্ধে জানতে পারলাম। তাহলে আসি বাবা। জি চাচা। চলুন জেনে আসি কে এই শাহিদ আহমেদ। শাহিদ আহমেদ এই শহরের একজন বিজনেসম্যান। সবার মতো তিনিও সাধারণ মানুষের মতো চলেন, আর তার পরিবারও। শাহিদ সাহেব তানভীরের আঙ্কেল। আজ থেকে 4-5 বছর আগে তাদের খুব ভালো সম্পর্ক ছিল। দু পরিবার মিলে পাশাপাশি থাকতো, কিন্তু কোনো এক বিজনেসের কারণে শাহিদ আহমেদকে চলে আসতে হয় এখানে। মাঝে মধ্যে কথা হতো ফোনে, কিন্তু ইদানিং হয় না। শাহিদ আহমেদের বড় মেয়ে বিদেশে ছিল। শাহিদ সাহেবের গ্রামে বাড়ি অন্য জায়গায়, সেখান থেকে তানভীরের পাশে, আর এখন এই এলাকায়। তানভীর ভাবতে লাগলো, এই মেয়ে কি সে যে বিদেশে ছিল? হবে হয়তো। ওনার ছোট মেয়েকে তো আমি ভালো করে জানি। তানভীর আবারও তার তদন্ত করতে লাগলো। এই মামলার তদন্ত বেশ কয়েকদিন ধরে করতে হয়েছে। এই কয়েকদিনে তিশার সাথে অনেকবার দেখা হলো, যদিও কখনো কথা হয়নি। প্রতিদিন তিশা যাওয়ার পথ চেয়ে থাকে তানভীর। একসময় তিশাকে ভালোবেসে ফেলল তানভীর। মামলার তদন্ত শেষে তানভীর ছুটি পেল, আর এই সময়গুলো তিশার ওপর নজর রাখা শুরু করলো। কোথায় যায়, কি করে না করে, সব খোঁজখবর নিতে শুরু করলো। একদিন তানভীর তিশার আসার জন্য পথের মাঝখানে অপেক্ষা করতে লাগলো, কিন্তু তিশা আসলো না। তানভীর চিন্তিত হয়ে গেল। যে মেয়ে প্রতিদিন হেঁটে কিংবা রিকশায় করে এই পথ দিয়ে ভার্সিটিতে যেত, সে আজ আসছে না, মানে কোনো বিপদ হয়নি তো? এই ভেবে তানভীর তিশার বাসায় চলে গেল।
প্রথমে দারোয়ান ঢুকতে দেয়নি, কারণ তানভীরকে দারোয়ান চিনে না। অনেকবার বলার পরেও ঢুকতে দিচ্ছে না। তানভীর আর দারোয়ানের তর্ক শুনে তিশার বাবা বেরিয়ে এলো। তিনি তানভীরকে দেখে চিনতে পারলে ভেতরে নিয়ে গেল। ওনার মুখে চিন্তার ছাপ তাই স্পষ্ট দেখা যাচ্ছে। তা বাবা, কি মনে করে এতদিন পর? তোমার মা কেমন আছে? জি আঙ্কেল, ভালো, তবে পেশার একটু সমস্যা করে মাঝে মধ্যে। তা তোমার আপু কেমন আছে? জি আঙ্কেল, ভালো। আন্টি যে মারা গেল তা আমাদের কেউ জানাননি কেন? সরি বাবা, মনে ছিল না তোমাদের জানানোর। আসলে হঠাৎ এইভাবে তোমার আন্টি আমাদের ছেড়ে যাবে বুঝতেই পারিনি, তাই সবাই শক হয়ে গেলাম। আচ্ছা, মন খারাপ করবেন না আঙ্কেল। তা রিয়া কোথায়? রিয়া হলো তিশার ছোট বোন, শাহিদ আঙ্কেলের ছোট মেয়ে। ও ওর রুমে আছে। তা তোমার কি অবস্থা বলো, আর এখন কি করো? জি আঙ্কেল, ভালো। এখন ছোটোখাটো একটা জব করি। তা আঙ্কেল, আপনার বড় মেয়ে মানে তিশা, সে কোথায়? শুনলাম দেশে আসছে, ভার্সিটিতে পড়ছে। তানভীরের কথা শুনে শাহিদ সাহেব মুখটা কালো করে ফেলল, মাথা নিচু করে ফেলল। তখনই রিয়া আসলো, হাতে এক কাপ চা। আঙ্কেলের দিকে চা দিয়ে বলল, বাবা, তোমার চা। রিয়া তানভীরকে খেয়াল করেনি। ফিরে যখন রিয়া চলে যাবে তখন তানভীর রিয়ার নাম ধরল। রিয়া। হ্যাঁ রিয়া। রিয়া ফিরে দেখল তানভীর। রিয়া নিজেকে সামলাতে না পেরে তানভীর ভাইয়া বলে তানভীরকে জড়িয়ে ধরল। তানভীর এটার জন্য প্রস্তুত ছিল না, হালকা লজ্জাও পেল। রিয়াও লজ্জা পেল। বাবার সামনে এভাবে কাউকে জড়িয়ে ধরা চারটেখানি কথা নয়। রিয়াও তাদের সাথে বসে পড়ল। তানভীর রিয়াকে উদ্দেশ্য করে বলল, তিশা কোথায়? ওকে দেখছি না কেন? শাহিদ সাহেব কিছু বলছে না দেখে রিয়া বলতে লাগলো, আপু সকালে ভার্সিটিতে যাচ্ছিল, তখন কেউ আপুকে কিডন্যাপ করে। সিসিটিভি ফুটেজ দেখছি, কিন্তু সেখানে কিছুই পাইনি। আপুকে কেউ অন্য কোথাও থেকে কিডন্যাপ করেছে, হয়তো যাওয়া পথে কেউ এটা করেছে। থানায় জানিয়েছো? বাবা সম্মানের দিকে তাকিয়ে থানা পুলিশ করতে চাচ্ছে না, আমার খুব ভয় করছে। কি আঙ্কেল, মেয়ের থেকে সম্মান বেশি হয়ে গেল? আরে আপনি যদি জিডি করে আসেন তাহলে সমস্যা নাই। যান আঙ্কেল, আগে থানায় যান আর রিপোর্ট লিখে আসুন। আপনি তাদের হাতে কিছু টাকা ধরিয়ে দেবেন। এই ব্যাপারটা গোপন রাখতে বলবেন, তাহলে সব গোপন থাকবে। আর পুলিশও তিশাকে খুঁজতে যাবে। হ্যাঁ বাবা, তুমি তানভীর ভাইয়া যা বলছে তাই করো, নয়তো আপুর অনেক বড় ক্ষতি হতে পারে। কিন্তু মা, এতে যারা শায়নকে নিয়ে গেছে তারা যদি শায়নের কোনো ক্ষতি করে তাহলে কি হবে? আপনি কি থানায় যেতে ভয় পাচ্ছেন? হ্যাঁ, কারণ আমাদের ওপরে কেউ নজর রেখেছে। কে নজর রেখেছে? কই, আমি তো কাউকে দেখিনি আসার সময়। ওই যে সামনে বাড়িটা আছে, সে বাড়ির ছাদে কেউ দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, আর আমাদের দিকে তারা নজর রাখছে। হ্যাঁ, আমিও এটা খেয়াল করেছি। তার মানে আপনি থানায় যেতে পারবেন না। আর আমার মনে হয় যারা তিশাকে তুলে নিয়ে গেছে তারা মুক্তিপণ চাইবে। কোনো ফোন আসছিল নাকি? না ভাইয়া, কোনো ফোন আসেনি। আমার খুব ভয় হচ্ছে। ভয় পেলে হবে না, এই সময় তোমাদের শক্ত থাকতে হবে আর আঙ্কেলের পাশে দাঁড়াতে হবে। কি করব বাবা, এখন খুব ভয় হচ্ছে। ভয় পায়েন না, তিশার ছবি থাকলে দেন, আমি খুঁজবো ওকে। ওকে, আমি দিচ্ছি। বলে রিয়া ছবি আনতে গেল। টেবিলে থাকা একটা কাগজ ছিঁড়ল তানভীর আর রিয়ার বাবাকে দিল। আঙ্কেল, এটাতে আপনি সেটাই লিখুন যেটা থানায় গিয়ে লিখতেন। মনে করেন এটাই জিডি। কিন্তু এটা থানায় কে পৌঁছাবে? আর এটা যে জিডি হবে তার প্রমাণ কি? জিডি তো সরাসরি পুলিশের সামনে করা লাগে, বা তারা করে? এত কিছু আপনাকে ভাবতে হবে না, শুধু লিখুন আপনি। রিয়া ছবি এনে তানভীরের হাতে দিল। ছবি দেখে তানভীর ছবিতে থাকা মানুষটার মধ্যে আটকে গেল। কি সুন্দর মায়াবী মানুষটা। শাহিদ সাহেবের জিডি লেখা শেষে তানভীরের হাতে দিল। সাথে সাথে ওনার ফোনে কল আসলো। রিসিভ করে যতটুকু বুঝলো মুক্তিপণ চাওয়া হচ্ছে, তাও আজ রাতে দিতে হবে। তানভীর ফোন নাম্বারটা নিয়ে নিল তার, যে ফোন দিয়ে মুক্তিপণ চেয়েছে, আর বলেছে থানা পুলিশ করলে তিশাকে মেরে দিবে। শাহিদ সাহেব ভয় পেয়ে রাজি হয়ে গেল। তানভীর কিছু না বলে বাসা থেকে বের হয়ে এলো। নাম্বারটা তার বন্ধু রাশেদকে পাঠালো আর লোকেশন বের করতে বলল।
তানভীর থানায় গিয়ে হয়ে আরও একটা জিডি করলো। যেহেতু তানভীরের সাথে থানার লোকদের ভালো সম্পর্ক আছে, তাই এসব করতে কোনো সমস্যা হয়নি। রাশেদ ফোন দিয়ে মুক্তিপণ চাওয়া লোকটার লোকেশন জানিয়ে দিল। তানভীর লোকেশন দেখে চলে গেল। একটা পুরনো বিল্ডিং, কিন্তু সেখানে কেউ নেই। তানভীর চারপাশটা ভালো করে দেখতে লাগলো। হঠাৎ একটা বিড়াল তানভীরের পাশ দিয়ে দৌড়ে গেল। এটা হয়তো প্রকৃতি প্রদত্ত কোনো ইশারা ছিল। তানভীর বিড়ালটার যাওয়ার দিকে চেয়ে রইল। পাশের বিল্ডিংয়ে কিছু লোক দেখা যাচ্ছে, হয়তো তারাই তিশাকে তুলে এনেছে, কিংবা তারা কিছু জানে। এই বলে তানভীর সেখানে গেল। বিল্ডিংটার কাজ এখনও শেষ হয়নি, আরও অনেক কাজ বাকি আছে। এই সুযোগ তিশার বাবার থেকে টাকা হাতিয়ে নেওয়া। তানভীর সেখানে গিয়ে বিল্ডিংয়ে উঠতে একজন সামনে এসে দাঁড়ালো। কি চাই এখানে? দেখতে আসছি কাজ কতটুকু হলো। কিসের কাজ? এখানে কোনো কাজ টাজ হচ্ছে না, যা এখান থেকে। আরে বিল্ডিংয়ের কাজ কতটুকু হলো দেখতে আসলাম। এখন দেখা যাবে না, পরে আসিস। আমি এখন দেখব। বললাম না এখন দেখা যাবে না। আমি বলছি এখনই দেখব। এই বলে তানভীর বিল্ডিংয়ের উপরে যেতে চাইলে লোকটা তানভীরকে হাত দিয়ে যেতে বাধা দেয়। তানভীর তাকে ঠেলে যেতে চাইলে লোকটা তানভীরকে ধাক্কা দেয়। এবার তানভীরের মাথায় রক্ত উঠে গেল। পুলিশ অফিসার বলে কথা, আর পেছনে যায়নি। সোজা লোকটার ঘাড়ের ওপর বসিয়ে দিল ঘুষি। লোকটা অজ্ঞান হয়ে গেল। তানভীর জানে কাকে কোথায় মারতে হবে, আর কোথায় মারলে জ্ঞান হারাবে, কোথায় মারলে মরবে। তাই তানভীর এমন করে মারল। লোকটার পড়ে যাওয়ায় আরেকটা লোক সামনে এলো। তাকে তানভীর পাশে থাকা বাঁশ দিয়ে বাড়ি মারতে মাটিতে লুটিয়ে পড়ল। বাকিদেরও তানভীর এভাবে মারল, আর তিশার কাছে গেল। তিশা ভয় পেয়ে আছে। তানভীর তিশাকে বলল, চলো এখান থেকে। আপনি তো এই বলে তিশা থেমে গেল। তানভীর যে তিশাকে ফলো করতো তা তিশা খুব ভালো করে বুঝতো। আর এসব তিশার প্রথমে খারাপ লাগলেও পরে খুব ভালো লাগতো। ভাবলো তানভীরের সাথে কথা বলবে কিছুদিন পর, কিন্তু তার আগে তিশা কিডন্যাপ হয়ে গেল। তিশা, কি ভাবছো? ভয় পেও না, আমি তোমাকে খুব ভালো করে চিনি, আর তোমার বাবা আমাকে খুব ভালো করে চেনে। তোমার এখানে আসার আগে তোমার পরিবার আগে আমাদের পাশে থাকতো। তিশা এবার কিছুটা শান্ত হলো। যখন তানভীরের সাথে আসতে যাবে তখনই সেখানে পুলিশ চলে এলো। পুলিশের ওসি তানভীরকে দেখে চিনল, কিন্তু সে তানভীরকে অপরাধী বলে আখ্যায়িত করে। এ কি, আপনি ওনাকে কিডন্যাপ করেছেন? আরে না, আমি কেন কিডন্যাপ করতে যাব? ওনাকে খুঁজতে তো আমি আসছি। ও তাই, তো এদেরকে মেরেছে কে? আমি মেরেছি। যদি এদের না মারতাম তাহলে এরা তিশার ক্ষতি করত। ক্ষতি করলে আপনার কি? এখন আপনি নিজের হাতে আইন তুলে নেবেন। চলেন আমাদের সাথে। আরে কি করছেন? উনি না থাকলে এই লোকগুলো আমার ক্ষতি করত, আর উনি এসেই তো আমাকে বাঁচিয়েছেন। এটা তো ওনার কাজ নয়, এটা একান্ত পুলিশের কাজ। তাহলে আপনারা এতক্ষণ কি করছিলেন? সে সকালে জিডি করেছি আমি। কই, আপনারা তো এতক্ষণ ধরে থানায় বসে চা খাচ্ছিলেন। তানভীর ওসির সাথে তর্ক করতে লাগলো। তখনই রাশেদ তানভীরকে ফোন দিল। তানভীর ফোন রিসিভ করে কানে দিল। রাশেদ বলল, কিডন্যাপার একটু আগে থানায় ফোন দিছে। তার কথা শুনে বুঝলাম এই কিডন্যাপের পিছনে ওসির হাত আছে। তানভীর কথাটা শুনে হতভম্ব হয়ে গেল। ওসি মিলে এই কাজ করেছে, তাও টাকার জন্য। তানভীর তিশাকে বাসায় যেতে বলল। নিচে তানভীরের গাড়ি রাখা আছে। তিশা গাড়ি চালাতে পারে তা তানভীর আগে থেকে জানতো। তানভীর তিশাকে গাড়ি চাবি দিয়ে বাসায় যেতে বলল, আর তিশাকে চিন্তা না করতে বলল। তানভীর ঘণ্টাখানিকের মধ্যে তিশার বাসায় আসবে বলল। ওসি তানভীর আর লোকগুলোকে নিয়ে থানায় চলে এলো। তানভীর ওসিকে বলল, আমি অপরাধ করিনি, আমাকে ছেড়ে দেন। কিন্তু ওসি তানভীরকে ছাড়তে রাজি নয়। এদিকে তিশা তানভীরের গাড়ি নিয়ে নিজের বাসায় চলে গেল। গাড়ির আওয়াজ শুনে রিয়া আর তার বাবা বের হয়ে এলো। গাড়ি দেখে বুঝলো এটা তানভীরের গাড়ি, কিন্তু গাড়িতে তানভীর নেই, তিশা একা। কি রে আপু, তানভীর ভাইয়া কোথায়? কে তানভীর? এই গাড়িটা যার, সেই তো তানভীর ভাইয়া। ওকে পুলিশে নিয়ে গেছে। আর উনি কেন আমাকে খুঁজতে গেলেন? ওনাকে তুই চিনিস? রিয়া আর তিশা একে অপরকে তুই করে বলে। তেমন চিনি না,
তবে ভার্সিটিতে যাওয়া আসার পথে দেখতাম। তিশার বাবাও তিশাকে অনেক কিছু জিজ্ঞেস করলো। তিশার কোনো ক্ষতি হয়নি তো? অনেক কিছু। কথা শেষে তিশা আর রিয়া নিজের রুমে গেল, আর তার বাবা থানায় আসার সিদ্ধান্ত নিল যাতে তানভীরকে ছাড়াতে পারে। এইদিকে তানভীরকে ওসি কোনোভাবে ছাড়ছে না, তানভীরকে লকআপে ঢুকিয়ে দিল। শেষে তানভীর বাধ্য হয়ে ওসিকে বলল, ঠিক আছে, আপনি তো আমাকে ছাড়বেন না, ওকে এক কাজ করেন, এই জিনিসটা দেখুন তো। তানভীর নিজের পকেট থেকে স্পেশাল অফিসারের ব্যাজ দেখালো। ব্যাজটা ভালো করে দেখে ওসির চোখ কপালে উঠে গেল, কারণ এই ব্যাজ সহজে কেউ পায় না, আর এই ব্যাজ যে পায় সে যে কোনো থানায় এন্ট্রি নিতে পারে, কোনো কারণ লাগে না। এমনকি ওসির একটু ভুল হলে চাকরিচ্যুত করতেও পারে। ওসি এটা দেখে কাঁপতে শুরু করলো। ওসির কাঁপুনি দেখে পাশে থাকা কনস্টেবল ব্যাজের দিকে তাকালো। ব্যাজটা দেখে কনস্টেবল তেমন কিছু না বুঝলেও ওসির মধ্যে যে ভয় ঢুকে গেছে তা খুব ভালো করে বুঝতে পারল। ওসির মুখ দিয়ে কথা বলা বন্ধ হয়ে গেছে। ইশারায় লকআপের তালা খুলতে বললে কনস্টেবল তালা খুলল। তানভীরের মাথা প্রচুর গরম হয়ে রইল। এই ওসি তিশাকে কিডন্যাপ করিয়েছে, শাস্তি তো দিতেই হবে। তানভীর লকআপ থেকে বের হয়ে নিজের ব্যাজ ওসির হাত থেকে নিয়ে নিল আর ওসিকে ঠেলে লকআপে ঢুকিয়ে দিল। এমন পরিস্থিতি দেখে থানার সবাই অবাক, সবাই ভয়ে দাঁড়িয়ে গেল। সবার মাঝে একটা কথা ঘুরপাক খাচ্ছে, যে মানুষটা তাদের সাথে বসে চা খেত আজ তার এমন ভয়ানক রূপ কিভাবে হতে পারে। দেখে তো সাদাসিধে মনে হতো, কিন্তু এমন মারাত্মক হবে তা কারো কল্পনায় ছিল না। তানভীর ওসিকে লকআপে ঢুকিয়ে কনস্টেবলের হাত থেকে লাঠি নিল। তারপর আর কি, ওসিকে ইচ্ছামতো কেলালো। ওসিকে মারতে মারতে তানভীরের ঘাম বের হয়ে গেল। যারা তিশাকে তুলে নিয়ে গেছিল তারা এই অবস্থা দেখে প্যান্ট ভেজানোর মতো অবস্থা। অবশ্য তারা তিশাকে কিডন্যাপ করার সাহস করেনি, সবাই ওসির প্ল্যানে পড়ে করেছে। তানভীর ওসিকে মেরে যখন লকআপ থেকে বের হলো তখনই তিশার বাবাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে মাথা নিচু করে ফেলল তানভীর। তিশার বাবা তানভীরের কাছে এসে বলল, কি করলে এসব? আর ওসিকে কেন এভাবে মারলে? আঙ্কেল, এই ওসি তিশাকে কিডন্যাপ করিয়েছে, তার সাথে এই লোকগুলো যুক্ত হয়ে এসব করেছে। নয়তো আপনার পরিবারের দিকে কাউকে কিডন্যাপ করার নজরে কেউ তাকাতে পারতো না। সব এই ওসি করেছে, তাই তাকে শাস্তি দিলাম। এখন তো তুমি মামলা খাবে ওসির গায়ে হাত তোলার। না আঙ্কেল, আমি মামলা খাবো না, বরং এই ওসির বাচ্চাকে সারা জীবনের জন্য লকআপে ভরে দিব। কিভাবে পারবে তুমি এসব? তা আপনি আমার ওপর ছেড়ে দিন। তিশা ঠিকমতো বাসায় গেল তো? হ্যাঁ গেছে। তুমি বাসা থেকে বের হও, পরে কিডন্যাপার আবার ফোন দিয়ে বলল থানা পুলিশ করলে তিশার মুখে অ্যাসিড ঢেলে দিবে। তার পারবে না আঙ্কেল। এই বলে তানভীর একজন কনস্টেবলকে ডাকলো আর ওসির বিরুদ্ধে মামলা লিখতে বলল। কনস্টেবল মামলা লিখল। তানভীর আর তিশার বাবা সেখানে সাইন করলো। পরের দিন তানভীর ওসিকে বহিষ্কার করে জেলে চালান করে দিল। কিডন্যাপ আর হত্যার হুমকি, আবার সেখানে অ্যাসিড মারার হুমকি দেওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত ওসিকে। সেই ঘটনার পর থেকে তিশা আর তানভীরের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠল। বলা যায় প্রেম জাগ্রত হলো তিশার। বেশ কয়েকদিন তানভীর তিশার খেয়াল রাখত, কোথায় যায় কি করে। এমনকি ভার্সিটিতেও তানভীর তিশার খেয়াল রাখার জন্য সবার অগোচরে ভার্সিটির শিক্ষকের দায়িত্ব নিল। কেউ আবার বলেন না ছাত্রীর প্রেমে পড়েছে শিক্ষক, কারণ তানভীর সবার ক্লাস নিলেও তিশার ক্লাস নেয় না, সো কেউ বলতে পারবেন না ছাত্রীর প্রেমে শিক্ষক। তিশাকে ভালোবেসে তার খেয়াল রাখতে শিক্ষকের চাকরি নিল। প্রতিদিন তিশার সাথে ভার্সিটিতে যেত। প্রায় 2 মাস ধরে তানভীর তিশার এভাবে খেয়াল রাখত। হঠাৎ তানভীরের গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় কিছুদিনের জন্য তিশাকে একা ভার্সিটিতে যেতে হচ্ছে। তিশা খুব একা অনুভব করছিল, কিন্তু তানভীর নাই তো কী হয়েছে, প্রতিদিন নিয়ম করে তানভীরের সাথে ফোনে কথা হতো। রাত জেগে অনেক কথা হতো তাদের মধ্যে। তবে হ্যাঁ, বর্তমান প্রেমের মতো অশ্লীল কোনো কথা তাদের মধ্যে হতো না। একজন আরেকজনের খুব কেয়ার করত। নিয়ম করে ভালোবাসি বলা কখনো মিস করতো না তারা। তিশা তানভীরের ওপর খুব বেশি দুর্বল হয়ে পড়ল। তানভীর তা বুঝতে পেরে কাজের ফাঁকে তিশাকে দেখতে এলো। আগে থেকে প্ল্যান করা ছিল এবার তানভীর তিশাকে বিয়ের প্রপোজাল দিবে। যদিও তানভীর শিওর ছিল তিশা না করবে না, তার নিজের মধ্যে আনইজি ফিল করছিল, তাও তানভীর এক বুক সাহস জুগিয়ে গেল।
প্রথমে দরজায় নক করতে তিশা দরজা খুলে দিল। তানভীর ফোন দিয়ে বলেছিল তিশাকে যে সে আসতেছে। তিশা তার বাবাকে জানালো, আর তার বাবা পার্টির আয়োজন করলো। প্ল্যান করলো তানভীর আসলে তিশা আর তানভীরের বিয়ের কথা বলবে। তিশার বাবাও জানতো তানভীর তিশাকে ভালোবাসে। তানভীর তিশার বাসায় গিয়ে দরজায় নক করতে তিশা এসে দরজা খুলে দিল। সে কি সুন্দর করে সেজেছে তিশা! তানভীরকে দেখে সে জড়িয়ে ধরল। যদিও তানভীর এমন কিছু হবে জানতো। তানভীর তিশার সামনে একটা সোনার রিং নিয়ে বসে পড়ল আর তিশাকে বিয়ের প্রপোজাল দিল। তিশা রাজি হতেই চারপাশ থেকে হাততালির আওয়াজ আসতে শুরু করলো। যদিও তানভীর এসব কিছু জানতো না, সেও অবাক হলো পার্টি দেখে। কিন্তু কোনো গান বাজনা হচ্ছে না। এটা কেমন পার্টি? সব থেকে ভালো পার্টি এটা। গান বাজনা করা পাপ, তাই এসব না করে মেহমান দাওয়াত দিছে। সেখানে সবার সামনে তানভীর আর তিশার বিয়ের কথা পাকা হয়ে গেল। তানভীর আবারও 15 দিন নিজের কাজে চলে গেল। তার কয়েকদিন পরে তানভীর আর তিশার বিয়ে হয়ে গেল। আজ তাদের বাসর রাত। সারাদিন এত ব্যস্ততার মাঝে দুজনের এক হওয়া। বাসর ঘরে ঢুকতে তিশা তানভীরের পা ধরে সালাম করতে গেলে তানভীর বাধা দেয়। তিশা কি না কি মনে করে ভয় পেয়ে যায়। তানভীর তিশাকে চমকে দিয়ে বলতে শুরু করলো, মেরি জান, তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। এই বলে তানভীর তিশাকে নিজের বাহু ধরে আবদ্ধ করে নিল। দুজন নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। তারপর কিছু কথা বলে ঘুমিয়ে গেল। বর্তমান তিশা তানভীরকে ঘুম থেকে ডেকে তুলল। তানভীর রাগ করলেও তা তিশার কাছে প্রকাশ করল না। কি হলো, এত ভোরে ডাকছো কেন? আরে ওঠো, নামাজি যাবে না? ওঠো বলছি, তাড়াতাড়ি। তিশার জোড়াজোড়িতে তানভীর ঘুম থেকে উঠে গেল। যাও, গোসল করে নাও। গোসল করতে হবে কেন? অজু করে তো নামাজ পড়তে পারবো। তাও গোসল করে নাও। কেন? আমাদের মাঝে তো কিছু হয়নি। যাও দুষ্টু, গোসল করে নাও। কিছু হোক বা না হোক এটাই নিয়ম। তুমি গোসল করে মসজিদে যাও, তারপর আমি গোসল করে নামাজ পড়ে কোরআনে পড়ব। তিশার কথা যতই শুনছে তানভীর ততই অবাক হচ্ছে। আজও এমন মেয়ে আছে তা তিশাকে দেখলে বোঝা যায়। তানভীর আর কথা না বাড়িয়ে গোসল করে মসজিদে চলে গেল। তিশাও গোসল করে নামাজ পড়ে কোরআন পড়তে বসলো। তানভীর নামাজ পড়ে মসজিদ থেকে সোজা বাসায় চলে এলো। মসজিদের মানুষগুলো তানভীরের দিকে কেমন আর চোখে তাকাচ্ছিল। ওসব পাত্তা না দিয়ে বাসায় চলে এলো। কলিং বেল দিতে আপু দরজা খুলে দিল। তানভীর নিজের রুমে গেল। আপুও চোখ ছানা বড় করে তাকিয়ে থাকলো। তানভীর এবার বুঝলো কেন সবাই এভাবে তাকাচ্ছে। সেদিকে পাত্তা না দিয়ে তানভীর নিজের রুমে চলে গেল। তিশা এখনও কোরআন পড়ছে। তানভীর যাওয়াই সে কোরআন পড়া বন্ধ করলো। তানভীরের পাশে এসে বসলো। কেমন যেন আনইজি ফিল হচ্ছে, তাই না? অনেক বেশি। সবাই আর চোখে তাকাচ্ছে। এটা আবার তেমন কি ব্যাপার? এই সময় নামাজ পড়তে গেলে সবাই তো আর চোখে তাকাবেই। হ্যাঁ, তাই দেখলাম। আচ্ছা তুমি বসো, আমি রান্না করছি গিয়ে। কি রান্না করবে, তাও নতুন বউ? আর তুমি রান্না পারো? হ্যাঁ পারি, কারণ এসব তো শিখে রাখতে হয় মেয়েদের, তাই শিখে রাখলাম। তুমি আজকে রান্না করবা তো দূরের কথা, রান্নাঘরেও ঢুকতে পারবে না। কেন ঢুকতে পারবো না? আপু লাঠি নিয়ে বসে আছে, গেলে বুঝবা। তাহলে কি আর করব, তোমার প্রিয় কফি নিয়ে আসি গিয়ে। তিশা রান্নাঘরে ঢুকতে গেলে আপু তিশাকে থামিয়ে দিয়ে বলল, তুমি এত সকালে এখানে কি? আর শোনো, রান্না করার মতলব নিয়ে এখানে ঢুকবে না। না আপু, রান্না করব না, শুধু আপনার ভাইয়ের জন্য কফি বানাতে আসলাম। তুমি ওখানেই দাঁড়াও, আমি কফি বানিয়ে দিচ্ছি। তিশা নিজে বানানোর জন্য অনেক জোর করলেও আপু তিশাকে কফি বানাতে দিল না। তিশা শেষে আপুর বানানো 2 কাপ কফি নিয়ে তানভীরের কাছে আসলো। আর তানভীরের হাতে একটা কফি আর নিজের হাতে একটা কফি নিয়ে তানভীরের পাশে বসে পড়ল। তানভীর কফিতে মুখ দেওয়ার সাথে সাথে বুঝলো এটা একমাত্র আপুর বানানো কফি। আপুর বানানো কফিগুলো সব থেকে স্পেশাল। তানভীর তিশাকে বলল, কি মহারানী, কফিটাও নিজের হাতে বানানোর সুযোগ পাওনি, তাই না? আমার কি দোষ? এত চেষ্টা করেও আপু আমাকে রান্নাঘরেও ঢুকতে দেয়নি।
কফি বানানো তো দূরের কথা। বলছিলাম না আপু বসে আছে। তা তুমি কিভাবে বুঝলে এটা আমি বানাইনি, আপু বানিয়েছে? আমিও তো বানাতে পারতাম। হ্যাঁ পারবে, কিন্তু আপুর মতো করে কেউ বানাতে পারে না। আপুর বানানো কফি আমি চুমুক দিলেই বুঝতে পারি। এত পরিচিত নাকি আপুর বানানো কফি? খুব বেশি পরিচিত, আর আমার সব থেকে বেশি ফেভারিট। তানভীর কফির কাপ হাতে নিয়ে ব্যালকনিতে গেল। তিশাও তার পেছনে গেল। তানভীর হাত দিয়ে বাইরের সূর্যটা দেখিয়ে বলল, দেখো আজ কত সুন্দর করে সূর্য উদিত হচ্ছে। মনে হচ্ছে আজকের সূর্যটা খুব স্পেশাল। তাই নাকি? এত রোমান্টিকতা কোথা থেকে আসে শুনি? না মানে মানে তানভীর তিশার কথা শুনে বেশ লজ্জা পেল। কি উত্তর দিবে বুঝতে না পারে মাথা চুলকাতে লাগলো। হঠাৎ এমন কিছুর জন্য কেউ কি আর প্রস্তুত থাকে বলেন? কি না মানে? ভালো করে বলো, এত রোমান্টিকতা কোথা থেকে আসে? মিথ্যে বলবা না কিন্তু। প্রথমে আমি মিথ্যা বলি না, আর যার পাশে এমন সুন্দর রমণী আছে তার আবার রোমান্টিকতার জন্য উৎস খুঁজতে হয় নাকি? পুরো দুনিয়ার সব রোমান্টিকতা তো আমার পাশে আছে। তাহলে বলো এবার কোথা থেকে এত রোমান্টিকতা আসে? তার মানে তুমি আমার পাশে থাকলে এত রোমান্টিক হয়ে যাও? এই রে, এখন আবার কোন গোলক ধাঁধায় ফেললে? বলো বলো, কি ব্যাপার? খুব তো ফলো করতে আমাকে, তখনও কি তোমার মধ্যে এত রোমান্টিকতা ছিল? এখন এসব বলতেছো কেন? তিশা বুঝলো তানভীর বেশ ভালোই লাজুক। ও হ্যাঁ, আপনাদের বলে দিই আমি বেশ লাজুক। তিশা তানভীরকে আরেকটু নাড়িয়ে দেওয়ার জন্য আবারও তানভীরকে বলতে শুরু করলো, তা মিস্টার, তোমার জিএফ কয়টা ছিল? তানভীর এবার লজ্জা পেল, মুখে রাগের ছাপ ভেসে উঠল। তিশাকে কিছু বলতে যাবে তার আগেই তিশা মুখ কালো করে ফেলল আর মাথা নিচু করে ফেলল। তানভীর তিশার মন খারাপ হয়ে গেছে বুঝতে পেরে নিজেকে সামাল দিয়ে কফির কাপটা পাশে রাখলো, তিশারটাকেও নিয়ে পাশে রাখলো। পরে তিশার মাথা তুলে নিজের মুখের কাছে নিল আর তিশাকে চমকে দিয়ে বলল, শোনো প্রিয়সী, কখনো কারো অতীত জানতে চাইবে না। তুমি এখন মনে করতেই পারো হয়তো আমার অতীত খারাপ, কিন্তু সেটা না। মানুষের চরিত্রকে ইঙ্গিত করে অতীত বলতে। তবে অতীত আমার খুব ভালো, মানে চারিত্রিক দিক দিয়ে। তবে হ্যাঁ, পারিবারিকভাবে খুবই অবহেলিত ছিলাম। বলা যায় আমি পরিবারের কোনো সদস্যদের মতো ছিলাম না। সবসময় অবহেলিত হয়ে থাকতাম। কখনো দুমুঠো খাওয়ার জন্য অনেক কথা শুনতে হয়েছে, আবার কখনো খালি পায়ে স্কুলে যেতে হতো। এক শার্ট পরে 2-3 বছর পার হয়ে যেত। সেদিক দিয়ে অনেক বেশি পিছিয়ে ছিলাম। কখনো বলিনি এই টাকাটা রাখো, একটা শার্ট কিংবা প্যান্ট কিনে নিস। এই সৌভাগ্য কখনো আমার হয়নি, তবে যতটুকু সম্ভব নিজের চরিত্র ঠিক রেখেছি। তানভীর দেখল তিশা চোখে পানি। তানভীরের কথাগুলো তিশাকে খুব গভীরভাবে আঘাত করেছে, তার চোখের পানি দেখেই বোঝা যায়। তিশা এটুকুতে কান্না করবে তা তানভীর ভাবতে পারেনি। এখন তানভীর খুব ভালো করে বুঝতে পারছে তিশার মনটা খুব নরম। ভুলেও কোনো কষ্টের কথা তিশাকে বলা যাবে না। এইটুকুতে যে মেয়ে কান্না করে তাকে যদি তানভীরের ছোট থেকে বড় হতে কত কি সহ্য করতে হয়েছে তা বলে, তাহলে মেয়েটা খুব কান্নাকাটি করবে। তিশার চোখের পানি দেখে তানভীর নিজেকে ধরে রাখতে পারল না। তিশাকে তানভীর নিজের বাহু ধরে আবদ্ধ করে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, শোনো প্রিয়সী, জানি তোমার মনটা খুব নরম, তুমি কষ্ট পাবে এসব শুনে আমি বুঝতে পারিনি, আর তার জন্য সরি। তিশা এখনও তানভীরের বুকে মাথা রেখে কান্না করছে। তানভীর তিশাকে একটু শক্ত করে জড়িয়ে নিল। এবার তিশা বলতে শুরু করলো, আমি বুঝিনি তোমার লাইফে এত কষ্ট ছিল, আর আমি শুধু ফান করে তোমার গার্লফ্রেন্ড ছিল কিনা জানতে চাইলাম। আবার সেই গার্লফ্রেন্ড? ছিল, তবে সেসব আর মনে করতে চায় না। আর সব থেকে বড় কথা হচ্ছে একটা ছেলের বর্তমান ভালো মানে তার অতীত ভবিষ্যৎ ভালো, আর একটা মেয়ের অতীত ভালো মানে তার বর্তমান ভবিষ্যৎ সব ভালো, যদি সেটা চারিত্রিক হয় মেয়েদের জন্য। তা জানি, কিন্তু ছেলেদের জন্য কি? ছেলেদের জন্য বর্তমান, যদি কোনো ছেলের বর্তমানে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকে তাহলে তার অতীত কী ছিল কেমন ছিল তা কেউ খুঁজে না। ছেলে মানে সবাই টাকাকেই বোঝে, আর মেয়ে মানে রূপ।
তুমি খুব ভালো করে কথা বলতে পারো। পারি তো, খুব ভালো করে আদরও করতে পারি। তখনই তানভীরের রুমে তার একটা পিচ্চি কাজিন প্রবেশ করলো। কি ভাইয়া, মনে আছে 7 দিন আগে রুম থেকে বের হবে না? এই পিচ্চি কয় কি তিশার দিকে তাকিয়ে দেখলো তিশা ভালোই লজ্জা পেল। কি হলো? ভাবি দেখছি লজ্জায় লাল হয়ে গেছে। তাই কেমন হলো অসরাত? ওই পিচ্চি, তুই এত পেকে গেলি কখন? দেখো ভাইয়া, আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, পিচ্ছি না, বুঝলে? তবে রে, দাঁড়া। এই বলে দৌড়ানি দিলাম। পিচ্চিটা দৌড়ে চলে গেল। আমি তিশার কপালে একটা চুমু দিলাম। তখন পেছন থেকে ওই পিচ্চিটা আবারও বলে উঠল, তোমাদের রোমান্স শেষ হয়নি এখনো? এইসব অখাদ্য কুখাদ্য পরে কেউ, আগে নিচে এসে খাবার খেয়ে যাও। এই বলে দৌড়ে চলে গেল। ওই পিচ্চির কথা শুনে তানভীর আর তিশা হাসতে শুরু করলো। তিশার হাসি দেখে তানভীর আবারও তার মায়ায় হারিয়ে গেল। তিশার স্পর্শ পেয়ে তানভীর বাস্তবে ফিরল। নিচে গিয়ে খাবার খেয়ে আসলো। প্রতিদিন তিশা নামাজের জন্য তানভীরকে তুলে দেয়। নিয়মিত কোরআন পড়ে। একদিন তানভীর তিশাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি এত ভালো কেন? নিয়ম করে কোরআন পড়া, নামাজের জন্য বলা, জান, এসব না আমার খুব ভালো লাগে। আমিও চাইতাম এমন কেউ একজন আমার স্ত্রী হবে। এসব তো বলা আমার দায়িত্ব। যদি না বলি তাহলে আল্লাহর দরবারে আমি অপরাধী হয়ে যাব। আর যদি তুমি নামাজ না পড়ো তাহলে একসাথে জান্নাত যাব কিভাবে? তোমাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। তিশার কথাগুলো তানভীরকে খুব মুগ্ধ করে। বিকাল টাইমে তানভীর আনমনে বসে কিছু ভাবছিল। তা তিশা আজ করতে পেরে বলল, কি ভাবছো এত মনোযোগ দিয়ে? আমাকে বলো কি হয়েছে? আরে তেমন কিছু না, এমনি। যদিও তানভীর বলতে চাচ্ছে না, কিন্তু তিশা জানে কি করলে তানভীর বলবে। তিশা গিয়ে কফি বানিয়ে আনলো। দুজন 2 কাপ কফি হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তিশা কি হয়েছে জিজ্ঞেস করলো, কিন্তু এতেও তানভীর তেমন কিছুই বলল না। তিশা কি হয়েছে জানার জন্য আবারও জোর দিল। তানভীর মন খারাপ করে বলল, মনে আছে ওসির কথা? 6-7 মাস আগে তোমাকে কিডন্যাপ করেছিল। হ্যাঁ, মনে আছে। ওর স্ত্রী কাল আমার সাথে দেখা করছিল। কেন দেখা করছিল? আর কি বলল? বাদ দাও সেসব। বলো কি হয়েছে, কি বলল উনি? ওর পারিবারিক অবস্থা ততটা ভালো নয়। ওর বাচ্চারাও পড়াশোনাটা ঠিকমতো করতে হিমশিম খাচ্ছে। ওর স্ত্রী এসে আমার কাছে ক্ষমা চাইলো আর তোমার সাথে দেখা করতে চাইলো। তোমার সাথে দেখা করতে পারবে না জেনে তোমাকেও ক্ষমা করে দিতে বলল। আর মনে হয় এবার ওসিকে আমাদের ক্ষমা করা দরকার। ক্ষমা তো মহৎ গুণ, তাই না? আমি ভাবছি ওসির মামলা তুলে নেব, ওকে ক্ষমা করে দেব। তুমি কি বলো? তিশা তানভীরের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। মনে মনে তানভীরকে নিয়ে গর্ব করল। তিশা তানভীরকে যেভাবে চেয়েছিল আজ সে ঠিক সেভাবে হয়ে গেছে। একজন অপরাধীর জন্য আজ তার কত মায়া। জান, আজ সত্যি আমি তোমার কথায় মুগ্ধ হয়ে গেছি। তুমি আসলে অনেক ভালো। যদি তুমি চাও তাহলে আমিও ক্ষমা করে দিলাম। হতেও পারে এই ক্ষমা করে দেওয়াই আমরা একসাথে জান্নাতে যেতে পারবো। তিশার কথাগুলো শুনে তানভীরও মুগ্ধ হলো। ওসিকে ক্ষমা করে দিল আর মামলা তুলে নিল। ওসি তিশার কাছেও ক্ষমা চাইল। সবাই ওসিকে ক্ষমা করে দিল। ক্ষমাই তো মহৎ গুণ। তিশা আর তানভীরের সংসার খুব ভালো মতো চলতে লাগলো। একজন নেককার স্ত্রীর দায়িত্ব পালন করে তিশা। ভালো থাকুক তাদের এই ভালোবাসা, পূর্ণ হোক তাদের একসাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।